আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছে সবাই। তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কামরুজ্জামান টিটু, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের পাঠ অর্থায়নের সূচনা। এই পাঠ শেষে তোমরা অর্থায়নের ক্রমবিকাশ সম্পর্কে বর্ণনা করতে পারবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থায়নের ইতিহাস সম্পর্কে জানতে গেলে অবধারিতভাবেই আমাদেরকে অর্থ সম্পর্কে জানতে হয়, অর্থ বা মুদ্রা সম্পর্কে। আসলে আমরা জানি কার্যকারিতার ভিত্তিতে মুদ্রা বলতে আমরা বুঝি, মুদ্রা হচ্ছে বিনিময়ের মাধ্যম, যা সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক এবং সেই সাথে সঞ্চয়ের ভাণ্ডার। আমরা সচরাচর যত ইজিলি বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা বা টাকাকে ব্যবহার করি, আসলে ব্যাপারটা তো সহজ ছিল না কোনো একটা সময়ে। মানব সৃষ্টি ও সভ্যতার শুরুর দিকে মানুষ যখন লেনদেনের প্রয়োজন অনুভব করে, তখন তারা সরাসরি পণ্যদ্রব্যই লেনদেন করত, যাকে আমরা অর্থনীতির ভাষায় বলে থাকি বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। অর্থাৎ সরাসরি একটা পণ্যের অভাব মেটানোর জন্য আরেকটা পণ্যকে বিনিময় করানো হতো। এই ধারাবাহিকতায় প্রয়োজনের তাগিদে আমরা আধুনিক মুদ্রার ইতিহাস জানতে পাই। আসলে মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র। একটা সময় ছিল যখন মানুষ বিভিন্ন রকম কড়ি, হাঙরের দাঁত, হাতির দাঁত, পাথর, ঝিনুক, পোড়ামাটি, তামা, রূপা, সোনা এগুলাকে মুদ্রা হিসেবে ব্যবহার করত। ওকে, তো ব্যবহার, স্থানান্তর, বহন এবং অন্যান্য প্রয়োজনের কারণে ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারেনি। তাছাড়া পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ধাতব মুদ্রার ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে ধাতব পদার্থের সরবরাহের ঘাটতি দেখা যায় একটা সময়ে। ওকে, এমন ধরনেরই নানা রকম সীমাবদ্ধতার কে উপেক্ষা করে, সীমাবদ্ধতাকে দূর করার জন্যে ঊনবিংশ শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়, যা আমরা এখনও ব্যবহার করছি। অবশ্য প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে মুদ্রার বা অর্থের ধরনও পাল্টিয়েছে। এখন মানুষ বিভিন্ন রকম ডিজিটাল ওয়ালেট ইউজ করে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা এগুলো ইউজ করে। এগুলোর মাধ্যমে তাদের লেনদেন করতে পারে। যেমন আমরা আমাদের কলেজ যেই এরিয়াটাতে, ওই এরিয়াতে পুবালি ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে। তোমরা দেখবে পুবালি ব্যাংকের যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বিজ্ঞাপন, সেখানে ওদের থিম ক্যাশলেস সোসাইটি। অর্থাৎ ওনারা এমন একটা সোসাইটি চায় যে সেটাতে মানুষ ক্যাশ বহন করবে না, ক্যাশ বহন করবেন না, সাথে সাথে ছোট ম্যাগনেটিক ট্যাপ প্লাস্টিকের এটা রাখবেন, অর্থাৎ ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, সেটাতে লেনদেন করবেন, তাই না? তাহলে এই মোটামুটিভাবে মুদ্রার ইতিহাস। তো আমরা এখন অর্থায়নের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে সম্ভবত মনে আছে তোমাদের, আমরা শিখেছি অর্থায়ন বলতে কি বোঝায়। আমরা জেনেছিলাম যে অর্থের সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনাজনিত সামগ্রিক কাজই অর্থায়ন। তাহলে আমাদের জীবন ব্যবস্থা তথা ব্যবসা বাণিজ্য, আমাদের প্রয়োজনীয় চতুর্দিকে কীভাবে অর্থায়নটা হেল্প করে, সেই সম্পর্কে আমরা এখন জানব। এটা বিষয় হিসাবে অর্থায়ন কীভাবে ডেভেলপ করে সেটাই জানবো আমরা। তো আমরা জানি যে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে প্রযুক্তির উন্নয়ন ও উৎপাদন কৌশল শিল্প উন্নয়নের ক্ষেত্রে একটা বিপ্লবাত্মক পরিবর্তন সূচনা করে, যেটাকে আমরা কি বলি, শিল্প বিপ্লব বলি। হ্যালো, তো ব্যবসা বাণিজ্য ও প্রযুক্তির উন্নয়নের সাথে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তখন। হ্যালো, তখনই ঊনবিংশ শতাব্দীর
শেষের দিকে অর্থায়ন হচ্ছে আলাদা একটা বিষয় হিসেবে, মানে একটা ডিসিপ্লিন বা একটা সাবজেক্ট হিসেবে নিজেকে প্রকাশ করে। এবং সেটা কার হাত ধরে? সেটা হচ্ছে প্রখ্যাত লেখক থমাস এল গ্রিনি। তোমরা দেখতে পাচ্ছ থমাস এল গ্রিনি 1897 সালে উনি কর্পোরেট ফাইন্যান্স এ স্টাডি অফ দি প্রিন্সিপালস অ্যান্ড মেথডস নামে একটি বই লিখেন। এই বইটি হচ্ছে অর্থায়নের গোড়াপত্তন করে। ওকে, তাহলে আমরা কি শিখতে পারলাম? আমরা এতক্ষণ ডিসকাশন থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে অর্থায়ন একটা বিষয়, সেটার ধারণা পাই হচ্ছে আমরা খুব বেশি দিন আগে নয়, সেটা হচ্ছে 1897 সালে। ওকে, অবশ্য তখনকার সময়ে সনাতন বা গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী মূলত ছিল হচ্ছে হিসাব রক্ষণ করা এবং তার বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে উপস্থাপন করার জন্যে আর্থিক প্রতিবেদন তৈরি করা হইতো তখন, আর হচ্ছে নগদ অর্থ ব্যবস্থাপনা করা হইতো, মানে ক্যাশটাকে হচ্ছে ম্যানেজ করা হইতো। এই কাজটাই ছিল আর্থিক ব্যবস্থাপকের কাজ। কী কাজ? কোন দুইটা কাজ ছিল? প্রধানত হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা, অ্যাকাউন্টেন্টদের মতো, হিসাব রক্ষকদের মতো, এবং এই আর্থিক প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে ক্যাশ ম্যানেজ করা, ক্যাশ ম্যানেজমেন্ট করা। ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা জানবো আরও পরে আস্তে আস্তে। ক্যাশ ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট অফ রিসিভেবলস অ্যান্ড পেয়েবলস। অর্থাৎ আমরা লেনদেন করতে গেলে, ব্যবসায়িক লেনদেন করতে গেলে আমাদেরকে বাকিতে লেনদেন করতে হয়। দেনাদারও থাকে, আমাদের পাওনাদারও থাকে। এই দেনাদার এবং পাওনাদারকে ম্যানেজ করাটাই বেসিক্যালি ছিল সনাতন সময়ের আর্থিক ব্যবস্থাপকের কাজ। ওকে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমরা দেখতে পাচ্ছ অর্থায়নের ক্রমবিকাশ আমরা হচ্ছে দেখব। তোমরা দেখো, আমরা দশক অনুযায়ী সাজিয়েছি, তোমাদের পাঠ্য বইতে ওইভাবে আছে, দেখে নিতে পারবে বা দেখতে পারো। যেখানে প্রথমেই বলা হয়েছে 1920 পূর্ববর্তী সময়। 1890 সাল থেকে 1905 সাল যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ প্রক্রিয়া দেখা যায়। একত্রীকরণ ব্যাপারটা কি? মার্জিং ব্যাপারটা হচ্ছে একই জাতীয় পণ্য উৎপাদন করে। অর্থাৎ আমরা যদি উদাহরণ দিই যে প্রাণ কোম্পানিও প্লাস্টিকের মগ বাটি বানাচ্ছে, ব্যাঙ্গলও বানাচ্ছে, তো দুইটাই হচ্ছে সমধর্মী প্রোডাক্ট প্রডিউস করে। দুইটা কোম্পানি যদি হচ্ছে মিলে যায়, সে অবস্থাটাকে মিলে যাওয়াটা হচ্ছে পুরোপুরি মিলে যাওয়া। দুইটা কোম্পানি মিলে একটা কোম্পানি হয়ে যাবে, তাদের মূলধন একসাথে হয়ে যাবে, তাদের সব কার্যকলাপ একসাথে হবে। তো এই অবস্থাটাকে বলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের একত্রীকরণ। সেটা খুব ব্যাপকভাবে দেখা দেয় কখন? 1890 থেকে 1905 সালের মধ্যে। তাহলে একই জাতীয় কোম্পানিগুলো তারা হচ্ছে মিলে যাচ্ছে। তো এই একত্রীকরণের উদ্দেশ্যটা কী ছিল? এই একত্রীকরণের উদ্দেশ্য ছিল উৎপাদনের স্থায়ী খরচ যেন কমানো যায়। আমরা খরচ সম্পর্কে শিখব আমরা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারগুলোতে। মোটা দাগে খরচ হচ্ছে দুই রকম। আচরণের উপর ভিত্তি করে খরচকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী খরচ, একটা হচ্ছে চলতি খরচ। তো এই একীভূতকরণের উদ্দেশ্যটাই ছিল হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে যেন স্থায়ী খরচ কমে যায়। ওকে, তো 1901 সালে ইউএস স্টিল কোম্পানি গঠিত হয় এবং তৎকালীন যুক্তরাষ্ট্রের বাজারে মোট স্টিল উৎপাদনের 67% ওনারা ওই কোম্পানিটা হচ্ছে নিয়ন্ত্রণ করত। এবং ওই সময়ে আরও 307টি একত্রীকৃত কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে কার্যক্রম পরিচালনা করছিল। ইউএস স্টিল কোম্পানি ছাড়াও একত্রীকৃত কোম্পানির মধ্যে ডুপন্ট কোম্পানি, জেনারেল ইলেকট্রিক কোম্পানি ওই সময় যুক্তরাষ্ট্রের বাজারে তাদের অবস্থান শক্ত করেছিল, মানে তাদের অবস্থানটা খুবই শক্ত ছিল। আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে কোন কোম্পানির সাথে কোন কোম্পানির একত্রীকরণ করলে লাভবান হওয়া যাবে এই দিক নির্দেশনা দিতে হচ্ছে সবাই হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের শরণাপন্ন হইতো। অর্থাৎ ওই সময় আর্থিক ব্যবস্থাপকদের কোম্পানিগুলোর একত্রীকরণের বড় অঙ্কের অর্থ সংস্থান এবং আর্থিক বিবরণী তৈরির দায়িত্ব পালন করতে হতো। ওকে, এই হচ্ছে আমাদের 1920 এর পূর্ববর্তী সময়টা। আচ্ছা, 1920-এর দশকের অবস্থাটা কী হয়েছে? ওই সময় নতুন নতুন করে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে
এর মধ্যে আবার কিছু কিছু কোম্পানি যারা এক্সিস্টিং কোম্পানি ছিল তাদের হচ্ছে উৎপাদন একেবারে সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায়, মানে তারা তাদের টার্গেটের সর্বোচ্চ বিক্রি করতে পারে হচ্ছে কত সালে, 1920-এর দশকে। এই সময়ে এই বিখ্যাত হেনরি ফোর্ড 1913 সালে উনি হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কারকে কাজে লাগিয়ে সফলতার শীর্ষে উঠে যান। বুঝছো? আচ্ছা, এই সময় আরও কিছু কোম্পানি ছিল, যেমন হচ্ছে কেমিক্যাল কোম্পানি ছিল, আরও অটোমোবাইল কোম্পানি ছিল, স্টিল শিল্প, এগুলো হচ্ছে তারা, এবং এই কোম্পানিগুলো এই তখনই প্রথম অনুধাবন করে যে তাদের হচ্ছে কী করা উচিত, বিজ্ঞাপন দেওয়া উচিত, এবং ওই সময় হচ্ছে বিজ্ঞাপন ব্যয়টা প্রতিষ্ঠানগুলোর খুব একটা বেড়ে যায়। বিজ্ঞাপন দেওয়ার পরে তাদের বাজারজাতকরণ খুব বেড়ে গেছিলো, এবং বাজারজাতকরণ বাড়াতে কোম্পানিগুলোর হচ্ছে বেশি পরিমাণ মুনাফা হয়েছিল ওই সময়টাতে। ওকে, এই গেল হচ্ছে আমাদের 1920-এর দশক। এবার যদি আমরা 30-এর দশকে আসি, অর্থাৎ 21 সাল থেকে 30 সাল পর্যন্ত, এই সময়ে কি বলে, মানব বিশ্বের সবচেয়ে বিরাট একটা ধস নামে হচ্ছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে, যেটা হচ্ছে 1929 সালের 29শে অক্টোবর তারিখে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, যাকে এখনও অর্থনীতিবিদরা ব্ল্যাক টুইসডে নামে চিনে। তোমরা যদি গুগল করো ব্ল্যাক টুইসডে কী, তাহলে তোমরা হচ্ছে অনেক কিছু জানতে পারবে। শেয়ার বাজারে তাদের এই ধস নামার ফলে ওই 30-এর পুরো দশকটাই যুক্তরাষ্ট্রের জন্য হচ্ছে চরম মন্দা শুরু হয়, অর্থাৎ গ্রেট ডিপ্রেশন ছিল তখন ইউএস স্টিল, যে স্টিলটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে জানো, 1920-এর পূর্ববর্তী সময়ে। ওই কোম্পানির শেয়ারের মূল্য যেখানে $262 ছিল, সেটা নেমে হচ্ছে $21 চলে আসে। তাছাড়া জেনারেল মোটরসের শেয়ারের দামও $92 থেকে, অর্থাৎ $92 থেকে $7 নেমে আসে। আমেরিকার প্রায় 9,000 ব্যাংক দেউলিয়া হয়ে যায়। যুক্তরাষ্ট্রের শিল্পে উৎপাদন 46% কমে যায় ওই সময়টায়। 1929 থেকে 1932 সালের মধ্যে বেকারত্বের হার 3.2% থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় হচ্ছে 25%। গা শিহরে ওঠার মতো অবস্থা। ওকে, আগের দশকে যে কোম্পানিগুলো হচ্ছে তাদের বেশি লাভের জন্যে কী হয়েছিল, একীভূত হয়েছিল, সেই কোম্পানিগুলো হচ্ছে অনেকগুলোই দেউলিয়া হয়ে যায়। হলো, এই প্রতিষ্ঠানগুলোকে, এই যে দেউলিয়া হয়ে গেছে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে হচ্ছে আবার পুনর্গঠন করে শুরু করা যায়, এই কাজের দায়িত্ব হচ্ছে তখন পরে হচ্ছে আর্থিক ব্যবস্থাপকদের উপরে। তাইলো, তখন আর্থিক ব্যবস্থাপকরা দুর্বল আর্থিক কাঠামো এবং অধিক পরিমাণ ঋণ মূলধনকে ব্যবহার করে তারা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দাঁড় করানোর চেষ্টা করে, এবং কিছু কিছু প্রতিষ্ঠান হচ্ছে নতুন করে শেয়ার বিক্রি করে। আর এই সময়েই হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ এর জন্যে, অর্থাৎ শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন গঠিত হয় 1933 সালে যুক্তরাষ্ট্রে। হলো, এগুলা যদি তোমরা জানতে চাও, এই তথ্যগুলো জানতে পারবে হচ্ছে ওই সময় একটা বিখ্যাত বই আছে, বইটা হচ্ছে ফিনান্সিয়াল পলিসি অফ কর্পোরেশন নামে একটা বই আছে, ফিনান্সিয়াল পলিসি অফ কর্পোরেশনস নামে। ওই সময়ের আর্থিক অবস্থা নিয়ে বইটা লেখা হচ্ছে আর্থার এস ডিউইংয়ের। এটা একটা গবেষণালব্ধ বই। এখানে হচ্ছে ওই দশকের আর্থিক অবস্থা সম্পর্কে মোটামুটি খুব স্পষ্টভাবে লেখা, মানে একেবারে রিয়েল ফ্যাক্টগুলা এখানে খুব সুন্দর করে বিবরণ দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা 1940-এর দশকে। এই দশকটা হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না, মনে হয় তোমরা সকলেই জানো। বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা শুরু হয় হচ্ছে 1939 সালে, এবং সেটা 1945 সাল পর্যন্ত চলে। এই সময়ে অনেক কোম্পানি পণ্য উৎপাদন শুরু করে কিসের জন্য, প্রতিরক্ষা শিল্পের জন্য, অর্থাৎ কি বলে, যুদ্ধাস্ত্র। প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় সকল উৎপাদন প্রস্তুতের জন্য প্রচুর পরিমাণ মূলধন লাগে ওই সময়ে। তো তখনকার সময়ের সরকার এই জন্য তাদের পিছনে হচ্ছে অর্থায়ন করে, অর্থাৎ সরকারি অর্থায়ন। আমরা কিন্তু অর্থায়নের ক্রমবিকাশ দেখতেছি, আর্থিক ব্যবস্থাপকের কাজগুলো দেখছি, এবং আস্তে আস্তে দেখতেছি কীভাবে হচ্ছে অর্থায়নটা খুব প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে ওই সময়ে এই কি বলে, যুদ্ধাস্ত্র তৈরির জন্য, প্রতিরক্ষা শিল্পের পণ্য সামগ্রী তৈরির জন্য হচ্ছে সরকার
কোম্পানিগুলোকে প্লট দেয়, বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়। হ্যালো, কিন্তু প্লট থাকুক, সরঞ্জাম থাকুক, আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য কী লাগে, চলতি মূলধন লাগে। তখনকার সময় খুব ক্রাইসিস দেখা দিয়েছিল হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা নিয়ে। ঠিক আছে, কীভাবে হচ্ছে ব্যবসায়িক দৈনন্দিন কার্যক্রম চালায় রাখা যায়, সেই আর্থিক সংকটে তখন হচ্ছে আর্থিক ব্যবস্থা হচ্ছে মুখোমুখি হইতে হয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে আর্থিক ব্যবস্থাপকদের স্বাভাবিক অবস্থায় যেসব কোম্পানি বিভিন্ন পণ্য দ্রব্য উৎপাদন করত, সেসব কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থ কীভাবে সংগ্রহ করা যায় সেই দায়িত্ব পালন করত। এছাড়া ওইসব কোম্পানির বিক্রয়ের পরিমাণ অধিক বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় চলতি মূলধন কীভাবে সংগ্রহ করা হবে সেই দায়িত্ব পালন করতে হচ্ছে আর্থিক ব্যবস্থাপকগণ। এই ছিল হচ্ছে 1940-এর দশকের অবস্থা। হ্যাঁ, 50-এর দশকে এসে অর্থায়নের সনাতন যে দৃষ্টিভঙ্গি ছিল, অর্থাৎ কি বলে, ক্লাসিক্যাল যে থিঙ্কিংটা ছিল, সেটা হচ্ছে নতুনভাবে দেখা দেয়। এক্ষেত্রে হচ্ছে কীভাবে হচ্ছে নতুন নতুন প্ল্যান মেক করা যায় ইন্টারনালি, হ্যাঁ, পরিবর্তনশীল অবস্থাকে ফেস করার জন্যে আর্থিকভাবে। অর্থাৎ হঠাৎ করে কোনো সমস্যা উদ্ভূত হইল, একটা ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক সমস্যায় পড়লো, কীভাবে সে তার হচ্ছে আর্থিক সংকট থেকে মোকাবেলা করতে পারবে, কিভাবে হচ্ছে লাভজনক খাতে বিনিয়োগ করতে পারবে, কিভাবে হচ্ছে মুনাফা সর্বাধিকরণ করা যায়, হ্যাঁ, এই নিয়ে হচ্ছে আর্থিক ব্যবস্থাপকরা হচ্ছে চিন্তাভাবনা শুরু করেন। এবং ওই সময়টা থেকেই হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্তের জন্যে মূলধন বাজেটিং এবং প্রকল্প মূল্যায়ন ব্যাপারগুলো হচ্ছে গাণিতিকভাবে বিশ্লেষণ করার প্রয়োজন দেখা দেয়। তখনকার সময়ে ওই সময়ই প্রথম মূলধন বাজেটিং এর মাধ্যমে প্রকল্প মূল্যায়ন করা, নগদ বাজেটিং করা, কিভাবে ইন্টারনাল ফাইন্যান্সিং করা যায়, হ্যাঁ, কীভাবে হচ্ছে হোল কোম্পানির উপর হচ্ছে কন্ট্রোল আনা যায়, এগুলোর সম্পর্কে হচ্ছে ব্যবস্থাপক নতুন নতুন চিন্তা করতে লাগলেন। এই হচ্ছে আমাদের গেল 50-এর দশক। আশা করছি বুঝতে পারছো সবাই। ওকে, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে 1950-এর দশক পর্যন্তই হচ্ছে অর্থায়নের সনাতনী সময়টা ছিল, তারপর থেকে আধুনিকতার ছোঁয়া শুরু হয়। 1960-এর দশকে খুব গুরুত্বপূর্ণ কিছু মডেল ডেভেলপ করে, যেগুলোর জন্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল অ্যাকশনগুলো হচ্ছে অনেক গতি পায়। যেমন এই দশকেই হচ্ছে ভ্যালুয়েশন মডেল ডেভেলপ করা হয়। হ্যালো, এই ভ্যালুয়েশন মডেলের মাধ্যমে কোম্পানি ঝুঁকি এবং আয় বিবেচনা করে শেয়ার বা বন্ডের দেখা গেল যে প্রকৃত যে ভ্যালু, ইন্টারেস্টিং ভ্যালুটা বা রিয়েল ভ্যালুটা, সেটা হচ্ছে মেজার করা শিখে গেছে। কোন মডেলের মাধ্যমে? ভ্যালুয়েশন মডেলের মাধ্যমে। শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক আমরা জানি, তাই শেয়ার হোল্ডাররা সবসময় চায় কী করার জন্য? কোম্পানির শেয়ারের মূল্য বাড়ানোর জন্য। এই শেয়ারের মূল্য বাড়ানোর জন্য তারা হচ্ছে বিভিন্ন মডেলের প্রয়োজন অনুধাবন করতে থাকে, আর তখনই হচ্ছে আসে ভ্যালুয়েশন মডেল। এই ভ্যালুয়েশন মডেল পরবর্তীতে মূলধন কাঠামো এবং লভ্যাংশ নীতিতেও কাজে লাগানো যায় ব্যবসা প্রতিষ্ঠানে। আমরা প্রতিটা টপিকের আমাদের সবগুলো টপিকের আলাদা আলাদা চ্যাপ্টারে ডিসকাশন আছে, আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো। যেমন এই যে মাত্র বললাম মূলধন কাঠামো, এই নিয়ে আমাদের একটা চ্যাপ্টার আছে, লভ্যাংশ নীতি নিয়ে আমাদের চ্যাপ্টার আছে, এগুলো আমরা ডিসকাস করবো পরবর্তীতে। আচ্ছা, তাহলে পরবর্তীতে 1938 সালে জেবি উইলিয়াম ভ্যালুয়েশন মডেল সম্পর্কে আরও ধারণা দেন এবং পরবর্তীতে আরেকজন অর্থনীতিবিদ মেইরন জে গর্ডন 1962 সালে এই যে ভ্যালুয়েশন মডেল সেটাকে আরও ডেভেলপ করেন। ওকে, 50-এর দশকের শেষের দিকে, অর্থাৎ 1958 এবং 60-এর দশকের শুরুর দিকে, 1961 সালের দিকে মডিগ্লিয়ানি এবং মিলার ঋণ নীতি এবং লভ্যাংশ নীতি নামে কিছু আর্টিকেল পাবলিশড করেন। এই আর্টিকেলগুলো হচ্ছে ভবিষ্যতের গবেষণার ক্ষেত্রে উৎকর্ষতা লাভ করে, ব্যবসায়িক ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তোমরা যখন হচ্ছে বড় হবে তখনই হচ্ছে এই মডেলগুলো সম্পর্কে জানতে পারবে। হ্যালো, যখন বিবিএ পড়বে তখনই দেখবে যে হচ্ছে মডিগ্লিয়ানি মিলার ডেপ্ট পলিসি, লভ্যাংশ নীতি, এগুলো নিয়ে ডিসকাস হচ্ছে, অনেক কিছু জানতে পারছো। আচ্ছা, তাহলে যেটা বললাম, 60 সালের আরেকটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে পোর্টফোলিও থিওরি। ওকে, তো এই পোর্টফোলিও থিওরিটা হচ্ছে প্রথম ডেভেলপ করেন হেনরি মার্কুইস নামে এক ভদ্রলোক।
তার পরবর্তীতে উইলিয়াম শার্ফি, লিন্টার এবং ইউজেন এফ হামা এই তিনজন মিলে সেই থিওরিটাকে আরও ডেভেলপ করেন। হলো, এই মার্কুইজের পোর্টফোলিও থিওরির উপর ভিত্তি করে পরবর্তীতে 1964 সালে উইলিয়াম শার্ফি সিএপিএম অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল নামে একটা মডেল ডেভেলপ করেন। এই মডেলটা আমরা পড়ব হচ্ছে চ্যাপ্টার 9-এ। আর এই মডেলের মাধ্যমে উনি দেখান এবং উনি দেখাতে সক্ষম হন যে আয়ের সাথে ঝুঁকির খুব একটা সম্পর্ক আছে। হলো, আমরা অলরেডি জানিও আয়ের সাথে একটা কি আছে, ঝুঁকির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো উনি অর্থায়নের বিভিন্ন তত্ত্বের গাণিতিক বিশ্লেষণ এর মাধ্যমে এই তত্ত্বটি ডেভেলপ করেন। কি সেটা? ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আচ্ছা, এই মডেল ডেভেলপ করার জন্যে হ্যারি মার্কুইজ, ম্যার্টন মিলার এবং উইলিয়াম শার্ফি 1990-এর দশকে নোবেল পুরস্কার পান। মানে খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি। আমরা যখন পড়বো তখন এই থিওরিটা সম্পর্কে জানতে পারবো, একটা মডেল সম্পর্কে। সেটা হচ্ছে কী মডেল? ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ওকে, এই গেল হচ্ছে আমাদের 60-এর দশক। খুব গুরুত্বপূর্ণ দশক ছিল। কিন্তু কী পেলাম আমরা এই দশকে? এই দশকে আমরা পেলাম হচ্ছে ভ্যালুয়েশন মডেল, আমরা পেলাম হচ্ছে ডেপ্ট পলিসি, আমরা পেলাম ডিভিডেন্ড পলিসি, আমরা পেলাম হচ্ছে পোর্টফোলিও থিওরি, তাই না? আমরা পেলাম হচ্ছে যুগান্তকারী ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ওকে, এবার আমরা আসছি হচ্ছে 70-এর দশকে। 70-এর দশকে একটা গুরুত্বপূর্ণ থিওরি ডেভেলপ করে, সেটা হচ্ছে অপশন প্রাইসিং থিওরি। এটা ডেভেলপ করে ব্ল্যাক এবং শোল নামে দুজন। হ্যাঁ, ব্ল্যাক শোল মডেল বলা হয় এটাকে, অথবা বলা হয় হচ্ছে অপশন প্রাইসিং থিওরি মডেল। ওকে, রবার্ট সি ম্যার্টন এই অপশন মডেলটিকে সম্প্রসারিত করে গাণিতিক ব্যাখ্যা সহকারে তুলে ধরেন এবং তার এই অবদানের জন্যে 1997 সালে ফিশার, ব্ল্যাক এবং রবার্ট ম্যার্টন নোবেল পুরস্কার পান। পরবর্তীতে রস 1976 সালে এপিটি অর্থাৎ আরবিট্রাজ প্রাইসিং থিওরি আবিষ্কার করেন এরই ধারাবাহিকতায়। তাছাড়া এই দশকে 1976 সালে জ্যানসেন এবং ম্যাকলিন এজেন্সি তত্ত্বের উদ্ভব ঘটান। এজেন্সি থিওরি আমরা পড়ব, আমাদের প্রথম চ্যাপ্টারই আছে এজেন্সি থিওরি। খুব মজার থিওরি এজেন্সি থিওরি, আমরা পড়ব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা 70-এর দশকে কী পেলাম? 70-এর দশকে পেলাম হচ্ছে অপশন প্রাইসিং মডেল পেলাম, আরবিট্রাইজ প্রাইসিং থিওরি পেলাম, আর হচ্ছে পেলাম কী থিওরি? এজেন্সি থিওরি। তিনটে থিওরি হচ্ছে গুরুত্বপূর্ণ থিওরি, যেটা হচ্ছে 70-এর দশকে পাই আমরা। আচ্ছা, এবার আসি হচ্ছে 80-এর দশকে। 80-এর দশকে প্রযুক্তি উন্নয়ন ব্যাপকভাবে উৎকর্ষতা লাভ করে, আর্থিক বাজারও ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে, আর্থিক ব্যবস্থাপকদের দায়িত্ব পূর্বের চেয়ে আরও বেড়ে যায়, তাই না? বৈদেশিক বিনিময় হার দ্রুত ওঠানামার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে সৃষ্ট যত দায় দেনা আছে, যত ঝুঁকি আছে, ফিউচার, ফরওয়ার্ড, সোয়াপ, এগুলোর সম্পর্কে হচ্ছে ব্যাপক উন্নতি হয় এই দশকে। এই দশকেই কম্পিউটার প্রযুক্তির ব্যবহার বেড়ে যায়, অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে আর্থিক ব্যবস্থাপকগণ বিভিন্ন রকম হচ্ছে কী করতে পারেন? সিদ্ধান্ত নিতে পারতেন এই দশকে, ঠিক আছে? এবং আর্থিক সেবা শিল্প সহ, আর্থিক সেবা শিল্প বলতে ব্যাংক, ইন্স্যুরেন্স, তাই না? আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যত শিল্প আছে, সব ধরনের শিল্পের উপরে যাবতীয় নিষেধাজ্ঞা হচ্ছে শিথিল করা হয় এই 80-র দশকে। হ্যালো, আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমাদের 90-এর দশক এবং পরবর্তী বর্তমান সময়ের কথা যদি আমরা চিন্তা করি, আমরা জানি যে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1995 সালের 1 জানুয়ারিতে, তাই না? এই অর্গানাইজেশন ডেভেলপ করার পরে কি হইলো? আমদানি রফতানির উপর থেকে নানা রকম বিধিনিষেধ উঠে গেল, ফলে বাণিজ্য কেমন হয়ে গেল? অবাধ এবং প্রতিযোগিতামূলক। আমরা জানি উই আর লিভিং অন দ্য এজ অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশনের ফুল সুবিধাটাই হচ্ছে এই সময়ে পাচ্ছি আমরা। আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো, গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন যদি আমরা হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে চিন্তা করি, ইন দ্য সেন্স অফ বিজনেস, গ্লোবালাইজেশন আমরা কাকে বলবো? গ্লোবালাইজেশন হচ্ছে ব্ল্যাক এবং মার্টিনের খুব সুন্দর সংজ্ঞা আছে গ্লোবালাইজেশনের, তোমরা বড় হলে শিখবে। আমি বলছি, শুনে নাও। একটি পণ্যকে আন্তর্জাতিকীকরণ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে গ্লোবালাইজেশন।
অর্থাৎ তুমি তোমার দেশে থেকে একটা পণ্য উৎপাদন করবে, কিন্তু সেই পণ্যটা হচ্ছে বিশ্বের সবাই চিনবে। এই যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি হচ্ছে গ্লোবালাইজেশন। বোঝা গেল? তাই না? আমরা হচ্ছে কি বলে, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, মাইক্রোসফট অফিস ইউজ করি, আমেরিকার তৈরি। সেই হ্যাঁ, শুধু আমেরিকাতে বসে বানানো হচ্ছে, কিন্তু আমরা বসে এখানে পেয়ে যাচ্ছি। কী জন্যে? কীভাবে? গ্লোবাল বিজনেসের জন্য, গ্লোবালাইজেশনের জন্য। পণ্য তৈরি হচ্ছে জাপানে, আমরা এখানে বসে পেয়ে যাচ্ছি। পণ্য তৈরি হচ্ছে চায়নাতে, আমরা আমাদের দেশে বসে সেই পণ্যগুলো পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে গ্লোবালাইজেশন। এখানে বহুজাতিক যে কোম্পানিগুলো আছে, তাদের হচ্ছে তারা সিদ্ধান্ত নিতে শুরু করছে পৃথিবীর কোথায় বিনিয়োগ করলে ভালো হবে। যেমন আমাদের কি বলে, আমাদের দেশে পিৎজা হাট আছে, আমাদের দেশে কি বলে এটা, KFC আছে, তাই না? সব বিদেশি প্রতিষ্ঠান আসতেছে আমাদের দেশে, নাকি? কিভাবে? গ্লোবালাইজেশনের ফলেই, তাই না? তাহলে অর্থায়নের কার্যাবলীটা কী হয়ে গেল, পুরো বিশ্ব মানে পুরো পৃথিবীতে এখন হচ্ছে ছড়াই গেল। তুমি কি বলে, এক দেশ থেকে অর্থ সংগ্রহ করতেছো, সেটা আবার আরেক দেশে বিনিয়োগ করতেছো। অর্থায়ন হইল না? আন্তর্জাতিক অর্থায়ন হইল না? এক দেশ থেকে ঋণ নিয়ে আরেক দেশে ব্রিজ বানিয়ে দিচ্ছে, নাকি? তাহলে এইভাবে হচ্ছে মূলধন হচ্ছে মোবিলাইজ হচ্ছে, তাই না? অর্থটা হচ্ছে মোবিলাইজ হচ্ছে পুরো বিশ্বে। অর্থাৎ এই অর্থায়নের আমরা হচ্ছে এই অবস্থায় আছি। তাহলে এই হচ্ছে মোটা দাগে আমাদের কি বলে, অর্থায়নের ক্রমবিকাশের ধারা। চেষ্টা করেছি বোঝানোর জন্য। কতটুকু সফল হয়েছি সেটা হচ্ছে ইটস ডিপেন্ডস আপন ইউ। তোমরা যদি হচ্ছে বুঝতে পারো, তোমরা শিখতে পারো, তাহলেই হচ্ছে আমার সফলতা। আমি বুঝতে পারবো যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। আমার ডেলিভারিতে, লেকচার ডেলিভারিতে যদি হচ্ছে কোনো প্রবলেম ফেস করো, ইফ দে ফাউন্ডস এনি প্রবলেম, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। ওকে? আর হচ্ছে অবশ্যই তোমরা আমার সাথে সাথে পড়ে ফেলবে। যেমন আজকে আমাদের আরেকটা পার্ট শেষ হয়ে গেল, সেই পার্টটুকু তোমরা বাসায় পড়ে ফেলবে। যত পড়ে ফেলবে তত হচ্ছে পড়ার বোঝা কমে যাবে। নয় জমতে জমতে একদিন পাহাড় হয়ে যাবে, পাহাড়ের নিচে পড়ে আমাদের হচ্ছে হাবুডুবু খেতে হবে। ওকে? তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। স্টে সেফ, স্টে উইথ স্টাডি। আল্লাহ হাফিজ।